ক্লাসের মধ্যে দুটো বাচ্চা খুব ঝগড়া করছিল। এমন সময় শিক্ষক মহাশয় এসে তাদেরকে ঝগড়া থামিয়ে দিলেন এবং বললেন, আজ থেকে তোমরা দুজন বন্ধু হলে, আজ থেকে তোমাদের মনের মিল যেন থাকে। দেখো, এই যে দুজন বন্ধুর মধ্যে যে মনের মিলন হয় তা নয়, একটা শব্দের মধ্যেও বর্ণের সাথে বর্ণের মিলন হতে পারে। কি হবে একটু লক্ষ্য করো। এই যেমন লিখলাম যুক্ত আলয়। দেখো ভালো করে লক্ষ্য করো, এই বিদ্যার আ, আলয়ের আ, এই দুটো আ মিলে একটা আতে পরিণত হয়েছে। তাহলে দাঁড়াবে কি ভাষারা, বানানটা কি দাঁড়াবে? বিদ্যা লয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ও আ এবং আ মিলে হয়েছে একটা আ। এই আটা আমাদের একটা শব্দের সাথে যোগ হয়ে গেছে। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ বর্ণের সাথে বর্ণের মিলন হয়ে একটা বর্ণতে পরিণত হয়েছে। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি। এই মিলন ব্যাপারটা রয়েছে সন্ধিতে। তাহলে আমরা সন্ধি নিয়ে আজকে আলোচনা করব, ঠিক তো? তাহলে এইখান থেকে আমরা একটা সূত্র পেয়ে যেতে পারি, সন্ধি কাকে বলে। আমি লিখে দিচ্ছি, পরস্পর সন্নিহিত, মানে কাছাকাছি আসা, পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। আমি লিখে দিচ্ছি সন্ধি, সন্ধি বলে। এই সন্ধি কথার অর্থ কি? তাহলে সন্ধি কথার অর্থ হচ্ছে এখানে মিলন হয়েছে, তাই সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন। এবার আমরা জানবো এই সন্ধিটা আমরা কেন শিখবো। সন্ধি কি শেখার জন্য ওই পরীক্ষায় পড়বে এই জন্য শিখবো, না সন্ধির সত্যি কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, অবশ্যই সন্ধির কিন্তু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো আজকে আমরা জেনে নেব। সন্ধি আমরা কেন শিখবো? সন্ধির উদ্দেশ্য হচ্ছে, এক, শব্দের বানান সঠিক কিনা জানতে পারি। সন্ধি যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে বানানটাও সঠিকভাবে আমরা জানতে পারবো। একটা উদাহরণ দিচ্ছি, দেখো। একটা, এই যে রবীন্দ্রনাথ, র বয়দের হই, দন্ত নয় দয়রফলা, এই রবীন্দ্রনাথ বানানটা ঠিক না? এই রবীন্দ্রনাথ বানানটা ঠিক। কোন বানান ঠিক? দেখো আমি এই বানানটাকে প্রথমে ভাঙছি। এই রবীন্দ্র বানানকে ভাঙলে দাঁড়াবে র বয়সী রবি যুক্ত ইন্দ্র, রবীন্দ্র। আর এই বানানটাকে ভাঙলে দাঁড়াবে র বয়সী রবি যুক্ত ইন্দ্র। লক্ষ্য করো, এই র বয়সী রবির কথার একটা অর্থ আছে। রবি মানে সূর্য, ইন্দ্র মানে দেবরাজ ইন্দ্র। এরও মানে আছে, এরও মানে আছে। এই র বয়সী হর্ষইকার আর ইন্দ্রর হর্ষই, এই দুটো হর্ষইকার মিলে হয় এই দীর্ঘইকার বা এই দীর্ঘই। তাহলে এই দীর্ঘইটা এখানে দুটো মিলে যেহেতু দীর্ঘইকার হয়েছে, সেটাই এখানে যোগ হয়েছে বয় দীর্ঘইতে। সুতরাং এই বানানটা সঠিক। এই দুটো মিলে কিন্তু নিশ্চয়ই দীর্ঘইকার হবে, কিন্তু এখানে দীর্ঘইকারটা নেই, সুতরাং এই বানানটা ভুল হবে। এবার আমরা চলে যাচ্ছি সন্ধি উদ্দেশ্য, সন্ধি শেখার যে উদ্দেশ্য দ্বিতীয় পয়েন্টে। কি? 2 নম্বর পয়েন্ট হলো স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা। বিষয়টা কি না, সহজ একটা শব্দ সহজের জন্য, সহজ উচ্চারণের জন্য আমরা সন্ধি শিখবো। কেমন? ধরো আমি যদি বিদ্যালয় কথাটাকে ভাঙি, বিদ্যাযুক্ত আলয় কথাটা আসবে, সমান কি দাঁড়াবে? বিদ্যালয়, ঠিক তো? আচ্ছা, আমরা যখন কথা বলি তখন কি হয় বলি? মা আমি বিদ্যালয়ে যাব, এটাই বলি? না মা আমি বিদ্যা আলয়ে যাব, কোনটা বলি? নিশ্চয়ই আমরা বিদ্যালয় কথাটা বলি। কেন বলি? না সহজ প্রবণতার জন্য, সহজভাবে উচ্চারণ করার সুবিধার্থে আমরা বিদ্যালয় কথাটা বলি। কখনো বিদ্যা আলয়ে যাব এই কথাটা আমরা বলি না। এক হলো। দ্বিতীয় হচ্ছে, দেখো, তৃতীয় হচ্ছে ধ্বনিগত মাধুর্য। ধ্বনিগত মানে শুনতে যেটা সুন্দর লাগবে, ভালো লাগবে, সেটা নিশ্চয়ই বিদ্যা আলয়ে যাবো এই কথাটা বলি না, বিদ্যালয়ে যাব এই কথাটা বললে আমরা বেশি শুনতে ভালোবাসি এই ধরনের কথাগুলোকে। বিদ্যালয়, হিমালয়, কি? তাই এই দিক দিয়ে আমরা কিন্তু আমরা সন্ধিটা শিখবো। সন্ধিটা এই জন্য আমরা এই 3টি কারণের জন্য, এবং আরো অন্যান্য কারণগুলো রয়েছে, তবে এই 3টি কারণের জন্য আমরা কিন্তু সন্ধিটা শিখবো। এবার আমরা চলে যাব সন্ধিকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। সন্ধিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন স্বরসন্ধি,
স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর একটা আছে বিসর্গ সন্ধি। এবারে চলে আসছি স্বরসন্ধি কাকে বলে। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। স্বরবর্ণের সাথে স্বরসন্ধি বলে। যেমন দেখো, যেমন একটু আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, বিদ্যা যুক্ত আলয়। এক্ষেত্রে কি হচ্ছে? বিদ্যালয়, ঠিক না? বিদ্যালয়। এখানে লক্ষ্য করো, এখানে বিদ্যার আ এবং আলয়ের আ, এই দুটো আ কিন্তু অবশ্যই স্বরবর্ণ। তাই এই স্বরবর্ণের সাথে মিলন হয়েছে বলে এই স্বরবর্ণ ঘটিত যে সমস্ত বর্ণগুলো মিলন ঘটবে এবং যে সমস্ত শব্দ তৈরি হবে সবগুলো কিন্তু সবই স্বরসন্ধি হবে। যদিও আমি আজকের আমরা এই স্বরসন্ধি নিয়ে আজকে আলোচনা করব, যেহেতু আমার কিন্তু ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তোমরা বড় হলে আরো জানবে। আরেকটা কথা, এই স্বরসন্ধির বিষয়ের খুঁটিনাটি মানে আমি সবটা তোমাদের পড়াবো না, কিছুটা অংশ পড়াবো। আর যারা বেশিটা জানতে চাও, আরো নিখুঁতভাবে জানতে চাও, তারা কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। হ্যাঁ, ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেখানে সেই চ্যানেলটার নাম হচ্ছে পাঠতরী, পাঠ। এই পাঠতরী চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ওখানে এই পাঠতরীর কথা লিখলে ওই চ্যানেলটা বেরিয়ে আসবে। ওখানে কিন্তু আমি অনেক ধরনের ব্যাকরণের নানা অধ্যায় নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা জানতে চাইলে এবং দেখতে চাইলে অবশ্যই সেটা চলে যাবে, গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ, তাহলে নিখুঁতভাবে আরো ডিটেলসে জানতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি স্বরসন্ধি তো কাকে বলে আমরা জেনে নিয়েছি। এবার আমরা স্বরসন্ধির বিভিন্ন সূত্র নিয়ে এখন আলোচনা করব, যে অ সাথে অ মিলে কি হয়, আর সাথে আ মিলে কি হয়, হস্যই আর হস্যই মিলে কি হয়, এই ধরনের অনেক অনেক সূত্র আমাদের জানতে হবে। দেখো, আমরা কিন্তু অনেকে শব্দ মুখস্থ করি। সন্ধির ক্ষেত্রে বা ব্যাকরণের ক্ষেত্রে কোনো শব্দ মুখস্থ করাটা ঠিক নয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, সূত্রগুলো মুখস্থ করতে হবে। এই সূত্রগুলো কিন্তু শিখে রাখলে বা জেনে রাখলে তাহলে অনেক 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 শব্দগুলোর অবশ্যই তোমরা তার সন্ধি বিচ্ছেদ বলো বা অন্যান্য যে ব্যাকরণগুলো আছে তোমরা বুঝতে পারবে। তাই এই সূত্রগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। চলো আমি এই সূত্রগুলো আলোচনা করছি। সময়কে সংক্ষিপ্ত করার জন্য আমি সূত্রটা লিখে রেখেছি, একটু লক্ষ্য করো ভালো করে। অ যুক্ত অ মিলে হয় আ। যেমন নবান্ন, এই নবান্ন শব্দে এখানে দেখো আকার রয়েছে। এই আকারটা কি করে এলো না, এই নব অ এবং এই অন্যের অ, এই দুটো অ মিলে এই আকার হয়েছে। এবার আমি বলি নবান্ন, এটা সন্ধি বিচ্ছেদ করতে গিয়ে আমরা নবযুক্ত অন্য লিখেছি, কিন্তু আমরা তো নবাযুক্ত অন্য লিখতে পারতাম, কিন্তু লিখিনি কেন? লিখিনি এই জন্য, নবা বলে কোনো কিছু মানে নেই, কিন্তু নব নামে একটা কিন্তু অবশ্যই মানে আছে। নব কথার অর্থ হচ্ছে নতুন, আর অন্য কথার অর্থ তোমরা তো জানোই, অন্য কথার অর্থ হচ্ছে ভাগ। তাহলে দুটোর মানে আছে বলেই এই দুটো কিন্তু সন্ধি হয়েছে, ঠিক না? এবার চলে যাচ্ছি, ও আর আ মিলে হয় আ। যেমন হতর অ, আশার আ, এই ও আর আ মিলে একটাই আতে পরিণত হয়েছে, হতাশা। আ এবং ও মিলে হয়েছে আ। যেমন কথার আ, অমৃতের অ, এই দুটো মিলে হয়েছে কথামৃত। মানে আ আর অ একটা মিলেই হয়েছে আকার। কথার মানে আছে, অমৃতেরও অবশ্যই মানে আছে, এই জন্য এই দুটো মিলে হয়েছে একটাই শব্দ, কথামৃত। এবার চলে যাচ্ছি হস্যই এবং হস্যিকার মিলে কি হয়, দীর্ঘইকার। রবি যুক্ত ইন্দ্র, রবির হস্যই এবং ইন্দ্রর ই, এই দুটো মিলে দীর্ঘইকার হয়েছে। যেমন এখানে দীর্ঘইকারটা হয়েছে, ই দীর্ঘইকার হয়েছে। রবি, রবি মানে কি বলতো, রবি মানে সূর্য, ইন্দ্র মানে দেবরাজ ইন্দ্র, এই দুটোর মানে আছে। তাই এইভাবে আমরা র বয় দীর্ঘই করতে পারলাম না, কেন? র বয় দীর্ঘের কোনো মানে নেই, র বয়সের মানে আছে, সেই জন্য রবি করেছে। হস্য এবং দীর্ঘই মিলে দীর্ঘইকার হয়। যেমন অগ্নিযুক্ত ঈশ্বর, অগ্নিশ্বর। বানানটা ভালো করে লক্ষ্য রাখো, অগ্নিশ্বর বানানটা আমরা অনেকেই ভুল করি, অ গয় নয় হস্যইকার, কিন্তু বানানটা ভুল। বানানটা সঠিক বানানটা কি, অগ্নিশ্বর হবে। কেন না, অগ্নি অ গয় নয় হস্যইকার দীর্ঘইকার মিলে কিন্তু হয় অগ্নি, বানানটা অ গয় নয় হস্যইকার, অগ্নি অ গয় নয় দীর্ঘইকার নয়, সেই জন্য এখানে হস্যইকার
এবং এই দীর্ঘইকার দুটোই মিলে কিন্তু দীর্ঘইকার হয়েছে। বুঝতে পেরেছো? আর অগ্নির মানে আছে, ঈশ্বরের অবশ্যই মানে আছে, তোমরা জানো। তাই দুটো মানে থাকতে হবে, মানে বিহীন কোনোভাবে বিচ্ছেদ হবে না। এবার দীর্ঘইকার মিলে হচ্ছে দীর্ঘইকার, যেমন শচীযুক্ত ইস, শচীস, এখানে শচী, এই শচী চয়সে হতে পারতো, কিন্তু না। আমরা জানি নিমাই এর মার নাম ছিল শচী মাতা, সেক্ষেত্রে এই শচী মাতা বানানটা ছিল চয় দীর্ঘই, সেই জন্য চয় দীর্ঘই করেছি ইস। আর ইস সর্বদা সব ক্ষেত্রে যখন ইস ভাগ করবে, বিচ্ছেদ করবে, ইস বানানটা সর্বদা দীর্ঘই তালব্য হবে, হর্ষই কখনো করবে না, ভুল হয়ে যায় তাহলে শচীস। এবার দীর্ঘই এবং হর্ষই দুটো মিলে দীর্ঘইকার হচ্ছে কি? দীর্ঘই এবং হর্ষইকার মিলে দীর্ঘইকার হচ্ছে, যেমন শচীযুক্ত ইন্দ্র, শচীন্দ্র, শচী দীর্ঘইকার, ইন্দ্র এইখানে দীর্ঘইকার, আর এখানে হর্ষইকার, এই দুটো মিলে দীর্ঘইকার হয়েছে। 3 নম্বর সূত্রে চলে আসছি, হর্ষ এবং হর্ষকার মিলে দীর্ঘকার হয়, ঠিক না? যেমন কট সু হর্ষকার আর উক্তি হর্ষু কয়ত হর্ষিকার উক্তি, তাহলে এখানে হর্ষকার এবং হর্ষকার এই দুটো হর্ষকার মিলে হয়েছে দীর্ঘকার। তারপর বলছে হর্ষ যুক্ত দীর্ঘ সমান দীর্ঘকার, কেমন? সিন্ধুর হর্ষ, উক্তির দীর্ঘ, এই হর্ষ আর দীর্ঘ দুটো মিলে কি হয়েছে? সিন্ধুর্মি, দীর্ঘকার, সিন্ধুর্মি হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি পরের সূত্রে। 4 নম্বর সূত্র, অযুক্ত হর্ষই মিলে একার হয়। যেমন তোমাকে যদি প্রথমে একটা শব্দ দিয়ে দেওয়া হয়, বলো তো এর সূত্র কি হবে? ধরো নরেন্দ্র আছে, তাহলে নরেন্দ্র এই শব্দের মাঝখানে একার রয়েছে, একারটা কিসে কিসে হয় না? অ থাকবে এক পারে আর এক পারে ই থাকবে, যদি অ আর ই থাকে তবেই দুটো মিলে একার হয়। এইভাবে আমরা একটা শব্দকে দেখে সূত্রটা ভাঙতে পারি। এখানে রয়েছে নর অ, ইন্দ্র ই, অ আর ই মিলে হচ্ছে একার, এইকার চলে এসছে শব্দের মাঝখানে। বুঝতে পেরেছ? একইভাবে অযুক্ত দীর্ঘইকার মিলে কি হয়? একার হয়। যেমন দেব যুক্ত ইস, দেবের অ আর ইসের দীর্ঘই, ইস বানানো সর্বদা কিন্তু হর্ষই হয় না, সর্বদা দীর্ঘই, সবসময় ইস, ইস বানানটা দীর্ঘই হবে। তাহলে অ আর দীর্ঘই মিলে হবে দেবেশ, তাহলে এ হয়েছে, এই এটা এখানে চলে এসেছে। তারপরে আ এবং হর্ষই এই দুটো মিলে হয় একা, যেমন রাজ, এটা কিন্তু বানানো ভুল আছে, রাজা হবে। রাজ বলে কোনো মানে হয় না, হয়তো নামের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যখন আমরা রাজেন্দ্র কথা বলছি, রাজাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকেই রাজেন্দ্র বলা হচ্ছে, তখন কিন্তু সেই রাজেন্দ্র রাজা কথাটা চলে আসছে, তাই রাজা যুক্ত ইন্দ্র, রাজেন্দ্র। তাহলে রাজা আ আর হর্ষই এই দুটো মিলে দীর্ঘ একার হয়েছে। এবার চলে যাচ্ছে 5 নম্বর সূত্রে, অ যুক্ত হর্ষ মিলে ওকার হচ্ছে, চন্দ্র যুক্ত উদয়। দেখো একটা শব্দের মাঝখানে যখন চন্দ্র ও চলে আসছে, দেখো চন্দ্রোদয়, এই চন্দ্রোদয় ও কারটা কি করে এলো আমাদের বুঝতে হবে। ও কারটা এইভাবে এলো, যদি এক পারে যদি চন্দ্র অ থাকে, আবার অপর পারে যদি উ থাকে হর্ষ, তাহলে এই দুটো মিলেই কিন্তু ওকার হয়, এইভাবে কিন্তু আমাদের ভাঙতে হবে, চন্দ্রযুক্ত উদয়। তারপরে আসছে এক পারে অ, আবার অপর পারে দীর্ঘ, তাই তো? অ আর দীর্ঘ মিলে কি হচ্ছে? নবরা, কি ওকা চলে আসছে, এই ওকাটা কি করে এলো? এক পারে অ এসেছে, অপর পারে দীর্ঘ এসেছে, তাহলে এখানে নবযুক্ত ওরা, এই ক্ষেত্রে ওকার এসেছে। এবার চলে যাচ্ছি পরের সূত্রে, আ এবং হর্ষকার মিলে হচ্ছে ওকার। যেমন যথাযুক্ত উচিত, যথার আ, উচিতের হর্ষ, যথার আ, উচিতের হর্ষ, এই দুটো মিলে কিন্তু কি হয়েছে? ওকার হয়েছে, এই ওকার চলে এসেছে। গঙ্গাযুক্ত উর্মি, দেখো উর্মি বানানটা দীর্ঘ হয়, এই জন্য দীর্ঘ দেওয়া হয়েছে। আর গঙ্গা আ, গঙ্গার আ, উর্মি দীর্ঘ, এই দুটো আর উ মিলে কিন্তু গঙ্গোর্মি হয়েছে। সুতরাং যখন দেখতে পাচ্ছি কোনো শব্দের মাঝখানে ওকার আসছে, তখন কিন্তু হয় অ কিংবা হর্ষ দুপারে থাকবে, না হয় অ দীর্ঘকার দুপারে থাকবে, না হয় আ হর্ষকার দুপারে থাকবে, না হয় আ দীর্ঘকার দুপারে থাকবে, যদি ওকার থাকে কোনো শব্দের মাঝখানে, তবে ব্যতিক্রম দু একটা আছে। 6 নম্বর সূত্র হলো যে কোনো শব্দের মাঝখানে যদি বা শব্দের মধ্যে যদি রেপকার থাকে, রেপ, তাহলে সেই রেপটা কি করে আসে না? দেখা যাচ্ছে অ আর রিকার মিলে অর হচ্ছে, অর অর্থাৎ রেপ হচ্ছে, যে রেপটা পরবর্তী বর্ণের মস্তকে চলে যাবে। কি হবে? দেখো সপ্ত যুক্ত ঋষি, সপ্তর্ষি,
তাহলে এই সপ্তের অ, সপ্ত অ এবং প্রথমে এই রি, রি, তাহলে অ আর রি মিলে কি হলো, এই রেপকারটা হলো। এই রেপটা কোথায় চলে গেল না পরবর্তী বর্ণের উপরে চলে গেল। বুঝে গেছে? তাহলে সপ্তর্ষি হয়ে গেল। এই যদি রেপ থাকে তাহলে এই সূত্রটা হবে অ যুক্ত রি সমান রি, যে রিটা বা রেপটা পরবর্তী বর্ণের উপরে চলে যাবে। পরের সূত্র, অ যুক্ত এ মিলে হয় ঐকার। যদি বলা হয় তোমাকে একটা শব্দ জনৈক, এই শব্দটির মধ্যে ঐকার রয়েছে, তাই না? এই ঐকারটা কি করে এলো না অ এবং এ এই দুটো মিলে কিন্তু ঐকারটা এসেছে। অন্যান্য সূত্রগুলো আছে অ আর এ, অ যুক্ত ওই বা আ যুক্ত এ, এই করে হয়। আমি একটাই সূত্র দিয়েছি, ধরো জনৈক, তাহলে কি হলো জন অ যুক্ত এক, তাহলে এ, তাহলে অ আর এ মিলে কি হয়েছে ঐকার হয়েছে, জনৈক। বুঝতে পারছো? আরেকটা সূত্র আসছে কি আ যুক্ত এ, এই দুটো মিলে কি হয় ঐকার হয়। যেমন উদাহরণ কি না মহা যুক্ত ঐশ্বর্য, মহার আ ঐশ্বর্যের ওই, তাহলে এই দুটো মিলে মহই, মহই, এই দেখো মহই, তাহলে আ এ মিলে ঐকার এসেছে, এখানেও ঐকার হয়েছে। তাহলে মহৈশ্বর্য কোনো শব্দ যদি তোমাকে প্রথমেই দেয়, তার যদি বলে সন্ধি বিচ্ছেদ করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি ঐকার রয়েছে, তার মানে ঐকারটা কিসে কিসে হয়েছে না আ এবং এ মিলে কিন্তু হয়েছে ঐকার। তাহলে আমরা এখানে দিতে পারতাম মহযুক্ত ঐশ্বর্য, মহযুক্ত ঐশ্বর্য দিতে পারতাম, কিন্তু আমরা মহা দিয়েছি কেন না মহ বলে কোনো মানে হয় না। মহা বলে একটা, মহা মানে মহান, মহা মানে অনেক বড়, সেই অর্থে মহা যুক্ত ঐশ্বর্য। ঐশ্বর্যের একটা মানে আছে, তাই দুটো মানে আছে বলি কিন্তু এইভাবে মোহ করি না, আমরা মহা করেছি। ঠিক আছে? তাহলে মহা আ আর এ মিলে ঐকার হয়েছে। ৮ নম্বর সূত্র বলছে অ এবং ও মিলে ঔ হয়েছে। এই ঔকার আমি দিয়ে দিয়েছি। দেখো কোনো শব্দের মাঝখানেও যদি ঔকার থাকে তাহলে বনৌ সদি ঔকার আছে, ঔকার আছে মানে তোমার ধরে নিতে হবে যে দুটো ভাগে ভাগ হয়েছে, এক পারে নিশ্চয়ই অকার হয়েছে, অন্য পারে নিশ্চয়ই ও থেকেছে বা ঔ থেকেছে, এখানে ও আছে, তাহলে অ আর ও মিলে ঔকার হয়েছে বনৌষধি। তাহলে এক পারে অ এবং এক পারে ও, ঔষধির ওষধির ও, এই দুটো মিলে একটা ঔষধি হয়েছে। এই যে দেখো ঔ, এই ঔষধিটা এই দন্তনয়ের উপরে চলে গেছে বনৌষধি, বন যুক্ত ঔষধি বনৌষধি। এবার নয়ের দাগে আমি একটা টেকনিক বলে দেবো, টেকনিক, এটা হয়তো সমস্ত বইতে নাও পেতে পারো। হ্যাঁ, সেই জন্য এটা টেকনিক, আমার নিজস্ব টেকনিক, মনে রাখার সুবিধার থেকে মনে রাখো যে কোনো শব্দের মাঝখানে, কোনো শব্দের মাঝখানে যদি জফলা থাকে তবে সন্ধি বিচ্ছেদের সময় সেই জফলা জায়গায়, সেই জফলার জায়গা, এই জফলার জায়গায় সেই জফলা পরিণত হয় হস্যইকারে, হস্যইকার। যেমন যেমন অত্যাচার, কি বললাম অত্যাচার, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, আমি বলে দিচ্ছি এই জফলাটা হয়ে যাবে হস্যইকার, তাহলে এই জফলা জায়গায় তাহলে অতি হয়ে যাবে অ তয় অসই, কেন এই জফলাটা হস্যইকার দিয়ে দিই অতি হয়ে গেল, অতিযুক্ত এই যেহেতু আকার রয়েছে তাই আচার, আ চয়াকার। আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, বা ইত্যাদি, কি বললাম ধরো ইত্যাদি কথাটা দিলাম ইত্যাদি, তাহলে এটা কি হবে বলো, জফলাটা আছে, জফলা জায়গায় কি হয়ে যাবে হস্যইকার হয়ে যাবে, তাহলে ইতি হয়ে যাবে, তাই তো? ইতি যুক্ত কি হবে, যেহেতু আকার আছে তাহলে আদি হবে, আদি। ধরো ব্যাঘাত, বজলা আকার ঘয় আকার তো কি হবে, তাহলে বয়স জায়গায় যখন জায়গায় হস্যিকার হয়ে যাবে তাহলে বয়সে বি হয়ে যাবে, কি যেহেতু এখানে আকার আছে তাহলে আকার হয়ে যাবে। এইভাবে হয়তো বইতে অন্য ধরনের সূত্র দেওয়া আছে, তোমাদের সেই সূত্রটা পড়তে পারো, কিংবা আমার এই টেকনিকটা মনে রাখতে পারো যেটা আমি লিখে দিয়েছি। ঠিক আছে?
কোনো শব্দের মাঝখানে জফলা থাকলে সেই জফলার জায়গা হয়ে যাবে হর্ষইকার। এবার 10 নম্বর সূত্র, কোনো শব্দের মাঝখানে যদি যুক্তাক্ষরে ব থাকে সেক্ষেত্রে ব স্থানে কি হয়, বয়ের পরিবর্তে হস্যকার হয়। যেমন ধরো স্বল্প, কি বললাম, স্বল্প। দেখো যুক্তাক্ষর হিসেবে ব রয়েছে, তাই না? তাহলে এই জায়গাটা আমরা কি করব, বয়ের জায়গায় হস্যকার করে দেবো। তাহলে সুযুক্ত কি হবে, এখানে কিছু নেই, আকার নেই, তার মানে অ তাহলে আছে, কিছু নেই মানে এখানে অ আছে, অ যুক্ত লয়প, অল্প, লয়প আছে, এখানে কিছু নেই মানে অ হবে। যেমন মন্বন্তর, বানান কি হবে, ম দন্ত নই ব দন্ত নই তো র, এখানে কি হবে, সন্ধি বিচ্ছেদটা বলেছিলাম, দন্ত নই ব যুক্তাক্ষর থাকলে যদি ব থাকে সেই বটার পরিবর্তে হয়ে যাবে হর্ষকার। যেমন ম কি হয়ে যাবে, দন্ত নয় বয়ের পরিবর্তে দন্ত নয় হর্ষকার হয়ে যাবে, মনু যুক্ত কিছু নেই মানে কি হবে, অ হবে, অন্ত। এরপরে 11 নম্বর যে সূত্রটা আমরা স্বরসন্ধির ক্ষেত্রে পড়ব, এই স্বরসন্ধিগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম বলো বা একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে পরীক্ষাগুলো হয় সেই ধরনের, বা যে সমস্ত অ্যাডমিশন পরীক্ষাগুলো হয়, এই সমস্ত পরীক্ষায় কিন্তু স্বরসন্ধির এই 11 নম্বর পয়েন্টটা কিন্তু বিশেষভাবে পড়ে। ফলে আমি 4টে উদাহরণ দিয়েছি, কিন্তু উদাহরণ অনেকগুলো রয়েছে তোমাদের বইতে, তোমরা দেখে নেবে বা যে কোনো ব্যাকরণ বই সংগ্রহ করে সেখান থেকে পড়ে নেবে। কীভাবে হয় একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো এই নয়ন শব্দটা যদি বিশ্লেষণ করি বা ভাঙি বা বিচ্ছেদ করি, তাহলে আসবে নে যুক্ত অন নয়ন। দেখো এই নয়ন উচ্চারণটা করতে গিয়ে অয় কথাটা আসছে, দেখো তো, নয়ন অয় আসছে, নয়ন, তাহলে অয় কথাটা আসছে। যদি অয় কথাটা আসে তাহলে আমরা এই নয়নকে ভাঙবো নে যুক্ত অন। অয় থাকলে তাহলে নয়নের নে হবে, অয় থাকলে একার হবে, প্রথমে একার হবে, তারপরে যা থাকবে, নে থাকলে অন হয়ে যাচ্ছে নয়ন, তাহলে প্রথমে কিন্তু একার আসবে, অয় থাকলে একার আসবে, নে যুক্ত অন। তারপরে চলে যাচ্ছি গায়ক। এই গায়ক উচ্চারণ করতে গিয়ে আয় আসছে, অয় আয় অব আপ, মনে রাখবে এই সূত্রটা, অয় আয় অব আপ। তাহলে আয় কথাটা আসছে গায়ক, আয় গায়ক, তাহলে অয় কথাটা আসছে। তাহলে অয় যদি আসে তাহলে আমরা প্রথমে আয়তে গই হয়ে যাবে, গই, তাহলে ওই প্রথম ওইকার আছে তাহলে নিশ্চয়ই, না হলে আয় কথাটা আসবে না, তাহলে গই যুক্ত অব গায়ক। 3 নম্বর ও যুক্ত ই মিলে অব হয়, তাহলে অয় আয় অব আপ, অব, তাহলে ভবনের ভব, অব কথাটা আসছে, তারপরে ভবন কথাটা আসছে, ভবন কথাটা মানে বলতে গিয়ে অব কথাটা আসছে। যদি অব আসে তাহলে আমরা প্রথমে ভাঙবো ভো দিয়ে, ভো যুক্ত অন ভবন, দিয়েছে এখানে ও যুক্ত ই অব, তাহলে প্রথমে ও কথাটা আসবে, এই জন্য ভো দিয়েছি। তারপরে চলে যাচ্ছে ভাবুক। কোনো শব্দের মাঝে এইভাবে যদি উচ্চারণ হয় ভাবুক, এবং এই উচ্চারণ করতে গিয়ে যদি আপ কথাটা আসে, দেখো ভাবুক, ভাব উক, তাহলে ভাব কথাটা আসছে কি, তাহলে আপ কথাটা আসছে আগে। যদি আপ কথাটা আসে তাহলে প্রথমে ভাঙবো ভৌ দিয়ে, ভৌ যুক্ত উক ভাবুক। বোঝা গেছে? এই ধরনের অসংখ্য উদাহরণ আমাদের রয়েছে, অসংখ্য নয়, বেশি নয়, মানে গোটা 15 মতো এই সংজ্ঞার কিন্তু উদাহরণগুলো রয়েছে, খুব ভালো করে সেগুলো করে নেবে। এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে, নিপাতনের সিদ্ধ সন্ধি। নিপাতনের সিদ্ধ সন্ধি কাকে বলে? যে সন্ধি, লিখে দিচ্ছি দেখো, যে সন্ধি ব্যাকরণের নিয়ম মেনে হয় না তাকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। ঠিক আছে? যেমন কুলোটা, কয়সুল কুলো যুক্ত অটা। দেখো আমরা এর আগে পড়েছি
কুলো অ, অটার অ, এই দুটো মিলে কি হতো বা কি পড়েছি বলতো? ফার্স্টে কিন্তু প্রথম সূত্র পড়েছিলাম অ বা আ, এগুলো হয় ঠিকই না? কিন্তু এখন দেখছি কিছুই হলো না। কুলোটা পয়সু ল টয়াকার, কুলোটা কোনো কিন্তু এই অ আ বা কুলাটা হলো না, আ হয়, এই আটা কিন্তু হলো না, তার মানে এই নিয়ম মেনে হচ্ছে না, তাই এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। আর একটা উদাহরণ চলে আসছে, ধরো রক্তযুক্ত ওষ্ঠ, কি হবে? তাহলে রক্ত ওষ্ঠ, র কয়ত রক্তষ্ঠ। দেখো এখানেও তাই হয়েছে, রক্তর অ আর এখানে ও, এই অ আর ও মিলে কি হয় বলতো? আমরা তখনই পড়েছিলাম অ আর ও মিলে ঔকার হয়, আমরা সেখানে পড়েছিলাম, মানে ওই সূত্রে পড়েছিলাম, কি পড়েছিলাম? এই ঔকারটা হয়। কিন্তু দেখো এখানে কিন্তু এই ওকারটা হয়নি, রক্তষ্ঠ ওকার হয়েছে, তার মানে এটাও কিন্তু এই নিয়ম মেনে, ব্যাকরণ নিয়ম মেনে হয়নি। সেই জন্য এই ধরনের যে সমস্ত উদাহরণগুলো রয়েছে, সেই সমস্ত সন্ধিগুলো কি বলবো? নিপাতনের সিদ্ধ সন্ধি। আপাতত এই পর্যন্ত। আজকের এই আলোচনায় সমৃদ্ধ হলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং তোমাদের গঠনমূলক আলোচনা থাকলে বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।